ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে ৪ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এখানে বলেছে পৃথিবীর রেখা মানচিত্রে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া মহাদেশের নিম্নলিখিত স্থান বা বিষয়গুলি উপযুক্ত রং বা প্রতীকের সাহায্যে দেখাও। প্রথমে আছে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা বুঝতেই পারছো দক্ষিণ আমেরিকা। তো পৃথিবীর রেখা মানচিত্র যখন ম্যাপটা তোমাদের দেবে সেখানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া সবটাই থাকবে। এবার কোনটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এগুলো একটু এই বই থেকে দেখে তার শেপ গুলো দেখে মনে রাখবে। তো যেমন এইরকম যে শেপটা সেটা দক্ষিণ আমেরিকা, তো এইখানটায় হবে এই ভাঁজের কাছে এখানে হবে আন্দিজ পর্বতমালা। দুয়ে দিয়েছে গিয়ানা উচ্চভূমি। গিয়ানা উচ্চভূমিও হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকাতে আছে। এই যে ওপরের দিকটা, এই যে তোমার 0°, এই যে অক্ষরেখা এর ওপরে এইখানটা করে দেবে 15°, আর এই 0° অক্ষরেখার এখানটা নিরক্ষরেখার এই ওপরে এখানটায় গিয়ানা উচ্চভূমি করবে। এরপরে দিয়েছে নিউ ইয়র্ক। আচ্ছা, নিউ ইয়র্ক হচ্ছে উত্তর আমেরিকার একটি শহর। এই যে উত্তর আমেরিকার লক্ষ্য করবে এইরকম শেপটা হচ্ছে উত্তর আমেরিকা, এই যে নিচের দিকে এইভাবে বাড়ানো অংশ, আর এইখানে যে ভাঁজ আছে এইখানটায় এই যে এইখানে করে দেবে এই যে নিউ ইয়র্ক। আচ্ছা, এরপরে রয়েছে কলোরাডো নদী। কলোরাডো নদী হচ্ছে দক্ষিণ আমেরিকার, এই যে এটা হচ্ছে কলোরাডো নদী এইটা। এরপরে রয়েছে মাউন্ট কোসিয়াস্কো। মাউন্ট কোসিয়াস্কো হচ্ছে অস্ট্রেলিয়া, এই যে এখানটা হচ্ছে মাউন্ট কোসিয়াস্কো। এই শেপ গুলো মনে রাখবে কোনটা কোন দেশের শেপ। এই যে এটা হচ্ছে মাউন্ট কোসিয়াস্কো এইটা। দুইতে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। আয়তে বলেছে শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে কলোরাডো বিযুক্তি রেখা। 2 চুনাপাথরের রূপান্তরিত রূপ মার্বেল। 3 বলেছে জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হলো বাষ্পীভবন। 4 একটি বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ হলো শিলং। 5 মেরু ভাল্লুক দেখা যায় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। 6 শীতকালীন বৃষ্টিপাত হয় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। 7 ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সাল। 8 সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলন। 9 ওশিয়ানিয়া দীর্ঘতম নদী মারে ডার্লিং। 10 অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিয়াস্কো। 3 শূন্যস্থান পূরণ। আয় ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণাবাত হ্যারিকেন নামে পরিচিত। 2 কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে। 3 ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে। 4 ভূকম্প তরঙ্গ 3 ধরনের হয়। 5 গ্রানাইট শিলা রূপান্তরিত রূপ হলো নিস। 4 সত্য মিথ্যা বলেছে। আয়তে বলেছে ভূপৃষ্ঠের ওপর বায়ুর উলম্ব চলাচলই হলো বায়ুপ্রবাহ মিথ্যা। 2 বলেছে পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার সত্য। 3 ভূমিকম্পে ক্ষয়ক্ষতি আর তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে সত্য। 4 দিয়েছে এস তরঙ্গ কঠিন এবং তরল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় মিথ্যা। 5 খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল সত্য। 5 দিয়েছে এক কথায় উত্তর। আয়তে বলেছে পৃথিবীর গড় ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি বা সেন্টিমিটার কিউব। 2 একটি পাললিক শিলার নাম চুনাপাথর। 3 আয়নবায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। 4 ঘূর্ণাবাতের বিপরীত অবস্থার নাম প্রতীপ ঘূর্ণাবাত। এটা বইয়ের 41 পাতায় আছে। 6 বাম দিক সাথে ডান দিক মেলানো। আয়তে বলেছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ অস্ট্রেলিয়া। 2 চেরনোবিল দুর্ঘটনা 1986 সাল। 3 আর্থ সামিট রিও ডি জেনিরো। 4 ইগলু বরফের ঘর। 5 নিশীথ সূর্যের দেশ নরওয়ে। 6 আয়লা ঘূর্ণাবাত। 7 আয়তে বলেছে অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে। লিখবে অ্যাস্থেনোস্ফিয়ার কথাটা এসেছে গ্রিক অ্যাস্থেনে মানে দুর্বল আর স্ফিয়ার মানে মন্ডল শব্দ দুটি থেকে, যার অর্থ দুর্বল মন্ডল। অ্যাস্থেনোস্ফিয়ার হলো ঊর্ধ্ব গুরুমন্ডলের অন্তর্গত এক সান্দ্র, দুর্বল এবং নমনীয় প্রকৃতির পরিবর্তনশীল স্তর বিশেষ। 2 বলেছে একটি সক্রিয় এবং একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। সক্রিয় আগ্নেয়গিরি লিখবে ইটালির ভিসুভিয়াস আর ইটালির স্ট্রম্বলি। আর সক্রিয় আর বলেছে মৃত আগ্নেয়গিরি হচ্ছে ভারতের ব্যারেন আর মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো, ভারতের ব্যারেন। এইসব আগ্নেয়গিরি হচ্ছে মৃত আগ্নেয়গিরি। 3 দিয়েছে 4টি আগ্নেয়শিলার উদাহরণ দাও। এটা আছে তোমাদের বইয়ের 20 পাতায়। আগ্নেয়শিলা এমনি গ্রানাইট, ব্যাসল্ট এগুলো তো আছে। এটা এছাড়া আছে অবসিডিয়ান এগুলো রয়েছে। অবসিডিয়ান রয়েছে, ডলেরাইট রয়েছে। অবসিডিয়ান, ডলেরাইট, ব্যাসল্ট, গ্রানাইট এগুলো হচ্ছে আগ্নেয়শিলার উদাহরণ। 4 বলেছে সমবর্ষণ রেখা কাকে বলে।
মেঘ বৃষ্টি চ্যাপ্টারে 49 পৃষ্ঠায় রয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আলাদা। পৃথিবীর যেসব জায়গায় বৃষ্টিপাতের গড় পরিমাণ এক, সেই সব স্থানকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলা হয়। লিখবে শুধু যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে। 8 আসি, 8 আয়তে দিয়েছে স্থানীয় বায়ু কাকে বলে, 4টি স্থানীয় বায়ুর উদাহরণ দাও। লিখবে যে পৃথিবীর নানা অঞ্চলে বছরের বিভিন্ন সময়ে স্থানীয় কারণে প্রবাহিত বায়ুকে স্থানীয় বায়ু বলা হয়ে থাকে। তাহলে একদমই ফার্স্টের লাইনটাই হচ্ছে সংজ্ঞা। পৃথিবীর নানা অঞ্চলে বছরের বিভিন্ন সময় স্থানীয় কারণে প্রবাহিত বায়ুকে স্থানীয় বায়ু বলে। এবার উদাহরণ হচ্ছে এইখান থেকে, এই যে রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু হলো চিনুক, অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলের শীতল বায়ু বোরো, সাহারা মরুভূমির উষ্ণ ধূলিপূর্ণ বায়ু শিরোক্ষ হচ্ছে স্থানীয় বায়ুর উদাহরণ। তাহলে স্থানীয় বায়ুর উদাহরণ চিনুক, বোরো, শিরোক্ষ, এগুলো হচ্ছে স্থানীয় বায়ুর উদাহরণ। দুইতে বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব দেখা যায় এরকম 6টি দেশের নাম লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব দেখা যায় এরকম 4টি দেশের নাম হচ্ছে, যেখানে ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া, পূর্বতন যুগোস্লাভিয়া, এশিয়া তুরস্ক, ইসরায়েল, সিরিয়া, লেবানন, আফ্রিকার মিশর, মরক্কো, লিবিয়া, আলজেরিয়া, টিউনিশিয়া। এখানে 16টা দেশ আছে। তো যে কোনো 4টে এছাড়াও আছে দেখো, উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, দক্ষিণ আমেরিকার চিলি, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম আর দক্ষিণ পূর্ব। তো এখানে 16টা দেশ আছে, যে কোনো 4টে দেশের নাম দিয়ে দেবে। 3 দিয়েছে চিপকো আন্দোলনের ধারণা দাও। 3 নাম্বার, তো সেই জন্য আমি এটা রায়মার্টিন থেকে দিচ্ছি। এই উত্তরটা লিখবে। স্থান হচ্ছে ভারতবর্ষের উত্তরপ্রদেশের গাড়োয়াল জেলার মন্ডলগ্রাম। সময় 1973 সালের এপ্রিল মাস। নামকরণ চিপকো শব্দের অর্থ চেপে ধরা বা জড়িয়ে ধরা। এই আন্দোলনটি ছিল গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন। ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামবাসী মহিলারা গাছকে জড়িয়ে ধরতো, তাই এই আন্দোলনকে চিপকো আন্দোলন বলে। কারণ হচ্ছে হিমালয় পাহাড়ি অঞ্চলে গাছ কেটে নেওয়ার ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছিল। এর ফলে পাহাড়ি অঞ্চলে নানা সমস্যা তৈরি হয়, তারা প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছিল না। এছাড়া গাছ কেটে নেওয়ার ফলে ভূমিক্ষয় বেড়ে যায় এবং তাদের চাষের জমির ব্যাপক ক্ষতি হয়। তাই সেই অঞ্চলের মানুষ ঠিকাদারদের গাছ কাটার বিরুদ্ধে আন্দোলনে নামে এবং ঠিকাদাররা গাছ কাটতে এলে তারা গাছ জড়িয়ে ধরে এবং ঠিকাদাররা তার ফলে গাছ কাটতে পারে না। এই আন্দোলনে নেতৃত্ব দেন গান্ধীবাদী নেতা শ্রী সুন্দরলাল বহুগুণা আর শ্রী চণ্ডীপ্রসাদ ভাট। চিপকো আন্দোলনের প্রভাব লিখবে যে এক হচ্ছে এই আন্দোলনের ফলে হিমালয় পার্বত্য অঞ্চলের গাছ কাটার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়। 2 গাছ কাটা, বিশেষ করে বড় গাছ কাটা নিষিদ্ধ হয়। 3 ভারতের অন্যান্য অঞ্চলের লোকজনও গাছ কাটা বা পরিবেশ সম্পর্কে সচেতন হয়। 4 দিয়েছে ওশেনিয়ার প্রধান 6টি শহরের নাম লেখো। ওশেনিয়ার প্রধান শহর হচ্ছে ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, হোবার্ট অস্ট্রেলিয়া, ওয়েলিংটন, অকল্যান্ড, পোর্ট মোরেসবি পাপুয়া নিউ গিনি। 9 আয়তে আসে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য তোমাদের 52 পাতায় রয়েছে। জলবায়ু অঞ্চল চ্যাপ্টারে রয়েছে জলবায়ুর বৈশিষ্ট্য। এখানে নিরক্ষীয় জলবায়ু, এই যে এটা লিখবে। উষ্ণতা হচ্ছে এই অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতা সবসময় বেশি। বার্ষিক গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক উষ্ণতা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক উষ্ণতার প্রসার হয় মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতাও বেশি থাকে। তবে রাতে উষ্ণতা বেশ কমে যায়, প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তাই নিরক্ষীয় অঞ্চলে রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। সারা বছর ধরে দিন ও রাতের পরিমাণ প্রায় সমান থাকে 12 ঘন্টা। এত কম বার্ষিক উষ্ণতার প্রসার পৃথিবীর আর কোনো জলবায়ু অঞ্চলে দেখা যায় না। বৃষ্টিপাত সারা বছর বেশি উষ্ণতার কারণে এই অঞ্চলে গভীর নিম্নচাপ অবস্থান করে। এই অঞ্চলের স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় প্রচুর জলীয় বাষ্প বাতাসে মেশে এই উষ্ণ আর্দ্র বাতাস ঊর্ধ্বাকাশে উঠে শীতল ও ঘনীভূত হয়ে পরিচলন প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক 200 থেকে 250 সেন্টিমিটার। মোট বৃষ্টিপাতের দিন সংখ্যা বছরে 250 থেকে 300 হয়। প্রায় প্রতিদিন সকালে আকাশ পরিষ্কার থাকে। বিকেলের দিকে 3-4টের সময় ঘন কিউমুলোনিম্বাস মেঘে আকাশ ঢেকে যায়। বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়, তাই একে 4 o'clock রেন বলে। আবার রাত্রিবেলা আকাশ মেঘমুক্ত হয়ে তাপমাত্রা কিছুটা কমে যায়। এই জলবায়ু অঞ্চল নিরক্ষীয় নিম্নচাপ বলয় অর্থাৎ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড দ্বারা প্রভাবিত।
নয় 2 নম্বর প্রশ্ন বলেছে পরিবেশের অবনমন কি আর অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো। আচ্ছা, পরিবেশের অবনমন কি, এই সংজ্ঞাটা লিখবে যে প্রকৃতির নেতিবাচক ক্রিয়াকলাপ এবং মানুষের অবিবেচনাপ্রসূত যথেচ্ছ কার্যাবলীর ফলে পরিবেশের গুণমান হ্রাস পেয়ে এমন এক অবস্থার সৃষ্টি হচ্ছে যে পরিবেশের ভারসাম্য আর সহন ক্ষমতা নষ্ট হচ্ছে, একে পরিবেশের অবনমন বলে। যেমন অতিরিক্ত পরিমাণে বৃক্ষছেদনের কারণে ভূমিক্ষয়, বন্যা, বায়ু দূষণ, মরুভূমি প্রসার প্রভৃতি ঘটে। আর অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলো এখান থেকে নেবে যে সভ্যতার অগ্রগতি এবং লাগাম ছাড়া উন্নয়নের ফলে পরিবেশের গুণমান ব্যাপক হারে হ্রাস পাচ্ছে। পরিবেশের এই অবনমন মানব সভ্যতাকে এক সংকটময় পরিস্থিতির সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তাই পরিবেশ অবনমনের গতি বন্ধ করতে আমাদের বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেমন এক হচ্ছে শিক্ষা আর সচেতনতা। পরিবেশ অবনমনের অন্যতম কারণ হচ্ছে দারিদ্রতা আর শিক্ষার অভাব। তাই পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে দারিদ্র্য মুক্ত করতে হবে, মানুষকে শিক্ষিত করে তোলার যথাযথ ব্যবস্থা করতে হবে এবং পরিবেশ শিক্ষাকে আবশ্যিক পাঠ হিসাবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে চালু করতে হবে। 2 হচ্ছে সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ। প্রাকৃতিক সম্পদের ব্যবহার মানে প্রাকৃতিক সম্পদ, অরণ্য, মৎস্য, খনিজ নিয়ন্ত্রণ করতে হবে। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে কয়লা মানে জীবাশ্ম জ্বালানি মানে কয়লা, খনিজ তেলের পরিবর্তে পরিবেশ বান্ধব শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ এগুলোর বেশি ব্যবহার করতে হবে। 3 বলেছে সম্পদের পুনর্ব্যবহার। বিভিন্ন কলকারখানাকে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের জন্য উৎসাহী করতে হবে, সম্পদের পুনর্ব্যবহারের উপর জোর দিতে হবে। 4 জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। দেশের সম্পদ ও জনসংখ্যার মধ্যে যাতে ভারসাম্য থাকে তার দিকে দৃষ্টি রাখতে হবে। 5 পরিকল্পিত উন্নয়ন। উন্নয়ন পরিকল্পনা যেমন রাস্তা নির্মাণ, নদী পরিকল্পনা, নগর বিদ্যুৎ কেন্দ্র তৈরি, শিল্প স্থাপন প্রভৃতি কার্যকর করার সময় পরিবেশের যতটা সম্ভব কম ক্ষতি হয় সেই দিকে নজর রাখতে হবে। 6 হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। বিভিন্ন প্রাণী আর উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে বাঁচিয়ে রেখে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। 7 বনসৃজন বৃদ্ধি। প্রচুর পরিমাণে গাছপালা লাগিয়ে পরিবেশে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। বৃক্ষ কার্বন ডাই অক্সাইড শোষণ করে আর অক্সিজেন ত্যাগ করে পরিবেশে এই 2 উপাদানের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। উপযুক্ত ভূমির ব্যবহার। জমির অবস্থান, মাটির চরিত্র আর জমির অন্যান্য বৈশিষ্ট্য পরীক্ষা করে জমির ওপর যে কোনো পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এর জন্য উপযুক্ত পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রচার মাধ্যমের দ্বারা জনসচেতনতা বৃদ্ধি। সর্বোপরি বিভিন্ন প্রকার প্রচার মাধ্যম যেমন খবরের কাগজ, রেডিও, টেলিভিশন প্রভৃতির দ্বারা পরিবেশ অবনমনের কুফল সম্পর্কে সচেতন করতে হবে এবং এই অবনমন রোধে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করতে হবে। আইন প্রণয়ন। পরিবেশ সংরক্ষণের জন্য সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং দক্ষতার সঙ্গে তা প্রয়োগ করতে হবে। 3 দিয়েছে ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদ। এই যে জলবায়ু তারতম্যের কারণে ওশেনিয়ার বিভিন্ন অঞ্চলে বনভূমির পার্থক্য দেখা যায়, এটা বলতে পারো। এক হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া আর পলিনেশিয়ার বিভিন্ন দ্বীপে উষ্ণতা আর আর্দ্রতা বেশি হওয়ায় ঘন চিরহরিত বনভূমির সৃষ্টি হয়েছে। এখানে মেহগনি, পাম, এবনি প্রভৃতি গাছ জন্মায়। 2 ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্ব দিকে মৌসুমী জলবায়ুর প্রভাবে পর্ণমোচী জাতীয় বনভূমি দেখা যায়। পাম, বার্চ, সিডার, বাঁশ এখানে জন্মায়। নাতিশীতোষ্ণ অরণ্য। পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ডে বৃহৎ পাতাযুক্ত নাতিশীতোষ্ণ পর্ণমোচী গাছ দেখা যায়। এরা শীতের আগে পাতা ঝরিয়ে দেয়। ওক, ম্যাপল, পপলার, এলম এখানকার প্রধান প্রধান উদ্ভিদ। ক্রান্তীয় তৃণভূমি। অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায়। অস্ট্রেলিয়ার এই অঞ্চল পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। এই তৃণভূমিতে মাঝে মাঝে ইউক্যালিপটাস, জুড়া জাতীয় গাছ দেখা যায়। নাতিশীতোষ্ণ তৃণভূমি। গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায়। এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। মরু উদ্ভিদ। অস্ট্রেলিয়ার পশ্চিমের মরুভূমি অঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে ক্যাকটাস, মালাগা, লবণাম্বু ঝোপঝাড় প্রভৃতি জন্মায়। লবণাম্বু মানে আমাদের যেটা ম্যানগ্রোভ আর কি। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ হচ্ছে অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে বিক্ষিপ্তভাবে এই বনভূমি গড়ে উঠেছে। জারা, কারি, ব্লুগাম প্রভৃতি উদ্ভিদ। যদি বই থেকে লিখতে চাও তাহলে এইটা লিখবে। আর আমি একটু রায়মার্টিন থেকে বলে দিচ্ছি। এই যে ওশিয়ানিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ। এই যে ওশিয়ানিয়া মহাদেশের বিভিন্ন দ্বীপ ও দ্বীপপুঞ্জের বিভিন্ন অংশে জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, সামুদ্রিক অবস্থান প্রভৃতির পার্থক্যের জন্য বিভিন্ন প্রকার মূল্যবান স্বাভাবিক উদ্ভিদের প্রাচুর্য দেখা যায়। এই মহাদেশকে 7টি স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত বৃষ্টি অরণ্য। অবস্থান হচ্ছে মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়ার বিভিন্ন দ্বীপে এই অরণ্য দেখা যায়। যে উদ্ভিদ দেখা যায়: আবলুস, মেহগনি, রাবার, রোজউড, আয়রনউড, পাম জাতীয় বৃক্ষ। বৈশিষ্ট্য:
এই অরণ্যভূমি অত্যন্ত ঘন ও দুর্ভেদ্য, প্রচুর বড় গাছ ও লতাগুল্ম জন্মায়। 2 হচ্ছে বিভিন্ন প্রজাতির একাধিক গাঁটযুক্ত শক্ত কাঠের বৃক্ষ ও পরগাছা বা পরজীবী উদ্ভিদ দেখা যায়। 3 গাছগুলির সব পাতা একসঙ্গে ঝরে পড়ে না। 4 গাছগুলি খুব দ্রুত বেড়ে ওঠে। 2 হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। অবস্থান অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে বিভিন্ন প্রকার মৌসুমী পর্ণমোচী ও পাতাঝরা বৃক্ষ জন্মায়। উদ্ভিদ সমূহ হচ্ছে ইউক্যালিপটাস, পাম, বার্চ, সিডার, বাঁশ, শাল, সেগুন প্রভৃতি উদ্ভিদ জন্মায়। বৈশিষ্ট্য শুকনো ঋতুতে বৃষ্টি কম হওয়ায় জলের অভাবে গাছের পাতাগুলি ঝরে যায়। 3 হচ্ছে সাভানা ক্রান্তীয় তৃণভূমি। অবস্থান অস্ট্রেলিয়ার উত্তরাংশে মৌসুমী জলবায়ু, দক্ষিণে ক্রান্তীয় সাভানা তৃণভূমি গড়ে উঠেছে। একে পার্কল্যান্ড সাভানা বলা হয়। তৃণসমূহ হচ্ছে বড় বড় মোটা ঘাসের ক্রান্তীয় তৃণভূমি সৃষ্টি হয়েছে। একে স্থানীয় ভাষায় মিচেল ও ক্যাঙ্গারু বলে। বৈশিষ্ট্য হচ্ছে তৃণগুলি মোটা, শক্ত, লম্বা 4 থেকে 5 মিটার হয়। একে এলিফ্যান্ট গ্রাস বলে। আর এর মাঝে মাঝে ইউক্যালিপটাস, জুড়া জাতীয় গাছ দেখা যায়। নাতিশীতোষ্ণ অরণ্য। অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্ব উপকূল, দক্ষিণ নিউজিল্যান্ড আর তাসমানিয়াতে নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ জন্মায়। উদ্ভিদ সমূহ ওক, ম্যাপল, এলেম, পাইন, ফার, স্প্রুস, লার্চ, পপলার প্রভৃতি উদ্ভিদ জন্মায়। বৈশিষ্ট্য বৃক্ষগুলি শঙ্কু আকৃতির, অতি দীর্ঘ, নরম, হালকা, কম শাখা প্রশাখাযুক্ত হয়। বনভূমির তলদেশে ঝোপঝাড় বা লতাগুল্ম থাকে না। 5 মরু উদ্ভিদ। অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যাঞ্চল আর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ মালভূমিতে মরু উদ্ভিদ সৃষ্টি হয়েছে। উদ্ভিদ সমূহ এই অঞ্চলে বিক্ষিপ্তভাবে ক্যাকটাস, ফণিমনসা, কাঁটা গাছ যেমন বাবলা, খেজুর, সল্ট বুশ জাতীয় মরু উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদ জন্মায়। বৈশিষ্ট্য হচ্ছে গাছগুলি পত্রশূন্য, কন্টক জাতীয়, কাণ্ড ও ত্বক পুরু হয়। বৃক্ষগুলি কম জলগ্রহণ ও কম বাষ্পমোচন করে। ভূমধ্যসাগরীয় অরণ্য। অবস্থান হচ্ছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের পূর্ব পশ্চিম উপকূল সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্ব আর দক্ষিণ পশ্চিম উপকূল ভূমধ্যসাগরীয় বনভূমি লক্ষ্য করা যায়। উদ্ভিদ সমূহ হচ্ছে এখানে জারা, কারি, কৌড়ি, ব্লুগাম, মার্কুইস প্রভৃতি উদ্ভিদ জন্মায়। এখানকার গুল্ম আর ঝোপঝাড় জাতীয় উদ্ভিদকে স্থানীয় ভাষায় মালি বলে। বৈশিষ্ট্য হচ্ছে বৃক্ষের কাণ্ডে পুরু বাকল বা ছাল দেখা যায়। পাতায় মোমের আবরণ থাকে। শিকড়গুলি মাটির অনেক গভীরে প্রবেশ করে। উদ্ভিদগুলি চিরসবুজ হয়। নাতিশীতোষ্ণ তৃণভূমি। অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকায় বৃষ্টিপাত কম হওয়ার জন্য তৃণভূমি সৃষ্টি হয়েছে। একে ডাউন্স বলে। উদ্ভিদ সমূহ যেখানে শীষ, আলফালফা, হে, ক্লোভার ইত্যাদি তৃণ রয়েছে। বৈশিষ্ট্য ডাউন্স তৃণভূমির তৃণগুলি নরম ও পশু খাদ্যের উপযোগী। তৃণগুলি অত্যধিক ঘন এবং ছোট ছোট হয়। তো এটাও একটু বিস্তারিত ভাবে আছে, যদি পারো এটা লিখতে পারো। আর যারা বলবে যে আমরা মুখস্থ করতে পারি না বেশি, তো বইয়ে যেটা আছে সেটা লিখলেও হবে।